হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা প্রতিনিয়ত যেভাবে সাজেশন নিয়ে আসছিলাম ঠিক বাংলা ইতিহাস করে, আজকে ইতিহাসের পরের টপিক নিয়ে এসেছি। তো তোমরা আশা করি সবই মুখস্থ করে ফেলেছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছো। তো আজকে আমরা পরের যে পার্ট ইতিহাসের ওইটা নিয়ে একটা সাজেশন দিব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তাহলে অনেক কিছু তোমরা কিন্তু মিস করে দিবে। তো সেটা জানার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করি আজকে ইতিহাসের কোন বিষয়ে আমরা কিন্তু সাজেশন নিয়ে আসি। দেখো দেখো আজকে আমরা যে বিষয়ে সাজেশন নিয়ে এসেছি, দেখো ইতিহাসের ওই যে প্রতিরোধ এবং বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ, এই যে ৩য় নম্বর অধ্যায়, ওইখান থেকে কিন্তু কিছু নিয়ে এসেছি যেগুলো আমাদের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই মুখস্থ করে যেতে হবে। বা যদি কেউ করে না থাকো, আমি আজকে বলে দিচ্ছি, এগুলো অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে যাও পরীক্ষার হলে, তাহলে কিন্তু পরীক্ষার প্রিপারেশন খুব সুন্দর হবে, আরো সুন্দর হবে। দেখো প্রথমে আমরা জানি যে রংপুর বিদ্রোহ এবং চুয়াড় বিদ্রোহ এগুলো কিন্তু করতে হবে। তারপরে রয়েছে ধরো, এগুলো প্রথমে বড় প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইন বলতে কি বোঝো? এই অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য আলোচনা করো। এবার দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ এগুলো করতেই হবে। এবার দেখো ওয়াহাবি আন্দোলন বলতে কি বোঝো? এর উদ্দেশ্য কি ছিল? বা ওয়াহাবি আন্দোলন না দিয়ে বলবে যে বারাসাত বিদ্রোহ, কিন্তু একই রকম জিনিস। তারপরে দেখো নীল বিদ্রোহের কারণ, এটা তোমাকে করতে হবে। আচ্ছা, কিছু এখান থেকে শর্ট প্রশ্ন। দেখো মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত কে ছিল? দেখো মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে কে পরিচিত ছিল? না, রানী শিরোমণি। তারপরে দেখো কোন বিদ্রোহের নেতা, অর্থাৎ এই যে সরি বলছি কোল বিদ্রোহের নেতা, কোল বিদ্রোহের নেতা কে ছিল? দেখো এই যে বুদ্ধু ভগত, জয়া ভগত সিং রায় ইত্যাদি ছিল। কিন্তু এবারে ওই বুদ্ধু ভগতটা কিন্তু বেশিরভাগ পরীক্ষাতে দেয়, যে কোল বিদ্রোহের নেতার নাম ওই বুদ্ধু ভগত। যখন মানে তোমার এমসিকিউ থাকে, বুদ্ধু ভগতকে কিন্তু বিশেষত থাকে। দেখো তারপরে শর্ট প্রশ্নে যে দামিন ই কোহ এই শব্দের অর্থ কি? দামিন ই কোহ এই শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ। তারপরে দেখো হুল কথার অর্থ কি? হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ, এগুলো কিন্তু করতেই হবে। তারপরে সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা, যে সাঁওতাল বিদ্রোহের নেতা এটা তোমরা সবাই জানো, তবু করে রাখবে যারা করনি, সিধু এবং কানু। এছাড়া রয়েছে যে চাঁদ রয়েছে, ভৈরব রয়েছে, বীর সিং রয়েছে এবং কালো প্রামাণিক, আর হচ্ছে তোমার ডমন মাঝি, এগুলো কিন্তু রয়েছে। এরপরে দেখো উলগুলান কি? উলগুলান এটা হচ্ছে বিরসা মুন্ডার নেতৃত্বে যে আদিবাসী মুন্ডারা যে বিদ্রোহ করেছিল, সেই বিদ্রোহ শক্তিশালী হয়েছিল, যেটা কিন্তু উলগুলান নামে পরিচিত ছিল। অর্থাৎ বিরসা মুন্ডার নেতৃত্বে যে আদিবাসী মুন্ডারা বিদ্রোহ করেছিল, সালটা হচ্ছে 1899 থেকে 1900, এই সময় এই বিদ্রোহ যে হয়েছিল সেটাকে উলগুলান নামে বলা হয়। আচ্ছা, উলগুলান শব্দের অর্থ কি? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। উলগুলান শব্দের অর্থ কি? ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ বলতে পারো। এবার দেখো মুন্ডা বিদ্রোহকে কৃষক বিদ্রোহ কে বলেছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 নম্বরের, নরহরি কবিরাজ। যে মুন্ডা বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেছেন নরহরি কবিরাজ। তাহলে বড় প্রশ্ন বললাম, আমি শর্ট কোশ্চেন কিছু বললাম। এবার দেখো 2 নম্বরের কিছু কোশ্চেন রয়েছে। 2 নম্বরে দেখো যে ঔপনিবেশিক অরণ্য আইন বলতে কি বোঝো? যারা করনি এটা মুখস্থ করে রাখবে, যে ঔপনিবেশিক অরণ্য আইন বলতে কি বোঝো। তারপরে দেখো বিপ্লব বলতে কি বোঝো। তারপরে দেখো মুন্ডা কারা, খুদকাটি প্রথা কি, ভিল কারা, বারাসাত বিদ্রোহ কি, বা তিতুমির স্মরণীয় কেন। তারপরে দেখো নীলকররা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করতো তার সংক্ষেপে লিখো। এবার দেখো নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি ছিল? এগুলো সবই কিন্তু 2 নম্বরের প্রশ্ন, যে নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি ছিল। তারপরে দেখো নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল। তারপরে 1 নম্বরে আবার যে বিপ্লব কথাটির অর্থ কি? অর্থাৎ আমূল পরিবর্তন। দেখো চুয়াড় বিদ্রোহ রয়েছে না, চুয়াড় বিদ্রোহ, যে চুয়াড় কথার অর্থ কি? অর্থাৎ দুর্বৃত্ত ও নির্যাতি। তারপরে দেখো চুয়াড় বিদ্রোহের দুজন নেতার নাম, যে গোবর্ধন দিকপতি ও লাল সিং। তারপরে দেখো মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? মালাবার উপকূলে। হুল শব্দের অর্থ কি? অর্থাৎ বিদ্রোহ বা প্রতিবাদ। তারপরে দেখো ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কি? যে তারিকা ই মোহাম্মদিয়া। এটা করবে যে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম হচ্ছে তারিকা, একটি ছোট হাইফেন দিবে, তারপরে হস্যই লিখবে, তারপরে একটি ছোট হাইফেন, তারপরে মোহাম্মদিয়া। তারপরে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা মানে ছোটবেলায় পড়েছো ওই যে বাঁশির কেল্লা পড়তে গিয়ে। দেখো এখানে রয়েছে যে তিতুমিরের প্রকৃত নাম কি? অর্থাৎ মীর নিসার আলী। তারপরে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল, এই যে সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম কে ব্যবহার করেন? ওয়ারেন হেস্টিংস। তারপরে দেখো আনন্দমঠ উপন্যাসের ভূমিকা কি ছিল? যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। অর্থাৎ আনন্দমঠ উপন্যাসের যে পটভূমিটা ছিল, আনন্দমঠ উপন্যাসের পটভূমিটাই ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ নিয়ে। বিশে ডাকাত নামে কে পরিচিত ছিল? বিশ্বনাথ সর্দার, যিনি তোমার বিশে ডাকাত নামে পরিচিত ছিল। দেখো বাংলার নীল কুঠিগুলিকে
কি বলা হতো? আড়ং। যদি বলে যে বাংলার নীলকুঠিকে কি বলা হয়? আড়ং। আবার যদি বলে যে আড়ং বলতে কি বোঝো, তাহলে সেই বাংলার নীলকুঠি গুলাকে বলা হতো। অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ। তারপরে বাংলার নানা সাহেব এখানে কাকে বলা হয়? বাংলার নানা সাহেব কাকে বলা হয়? রামরতন মল্লিককে। তারপরে দেখো নীল বিদ্রোহের একটি কেন্দ্র ছিল যার নাম হচ্ছে নদিয়া। তারপরে সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতার নাম কি? ভবানী পাঠক। তারপরে দেখো নীল দর্পণ নাটকটি কে রচনা করেছিলেন বলতে পারবে অবশ্যই? দীনবন্ধু মিত্র। তারপরে দেখো নীল বিদ্রোহের সমর্থনে যে পত্রিকাটা হয়েছিল, যে সংবাদপত্র যেটা কিনা নীল বিদ্রোহের সমর্থনে সহযোগিতা করেছিল, সেটা হচ্ছে হিন্দু পেট্রিয়ট। এরপরে দেখো যেটা রয়েছে 2 নম্বরের দিতে পারে বা 4 নম্বরের দিতে পারে, যেটা হচ্ছে তোমার দুদু মিয়া স্মরণীয় কেন, এটা করতে হবে। এরপরে রয়েছে দেখো কেনারাম ও বেচারাম, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা করো, যদি না করে থাকো এটা করে নিতে হবে। যে এগুলা সব 2 নম্বরের, যে কেনারাম ও বেচারাম কি, তারপরে দামিনী কোহ বলতে কি বোঝো, ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন, পাগলপন্থী কাদের বলা হয়, তারপরে দেখো এলাকা চাষ বা নিজ আবাদি চাষ বলতে কি বোঝো, তারপরে দেখো বে এলাকা চাষ বলতে কি বোঝো। এইগুলা যে আমি আজকে যে প্রশ্নের মানে প্রশ্নগুলো আলোচনা করলাম, যদি তোমরা না করে থাকো এইগুলা কিন্তু তোমাদের করতেই হবে, এগুলা না করে কিন্তু পরীক্ষাতে যাবে না কিন্তু, ঠিক আছে? এগুলা ভালো করে নাও এবং তোমাদের পরীক্ষা ভালো এই কামনা করে আজকে এই পর্যন্ত। পরের দিন নিয়ে আসবো পরের টপিক, ততক্ষণে সেটি জানার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, যারা মাধ্যমিক দিচ্ছে 2024 তাদেরও যাতে পরীক্ষা ভালো হয় সেই চেষ্টাই কিন্তু আমরা করে যাচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।